কান ধরে চৌরাস্তার মোড়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কথা। কাঁধে স্কুল ব্যাগ, মাথায় 2 বেনি করা তার। সামনের ছোট চুলগুলো মুখে এসে পড়ছে বারবার। গোধূলি লগ্ন শুরু হয়েছে মাত্র। দিনের শেষ রোদের ফালি কথার কপালে এসে পড়ছে। আশেপাশের উৎসুক জনতা বেশ উৎসাহের সাথে হা করে দেখে যাচ্ছে তামাশা। কানাঘুষার সাথে সাথে ঠাট্টাও শুরু করে দিয়েছে। এই যেন মেঘ না চাইতেন বৃষ্টি তাদের জন্য। মাথা নিচু করা অবস্থাতেই চোখ চারদিকে ঘুরিয়ে দেখছি কতজন অপরাধী আমার অসহায়ত্বের মজা নিচ্ছে। গুনেছি, মোট 43 জোড়া পা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অপমান দেখছে। এর মধ্যে 2 জোড়া পা আমার 2টা কুত্তি বান্ধবীর। দেখে নেব দুজনকেই। তুলিকে হালকার উপর ছেড়ে দিল ও নিতুকে ন্যাড়া করে গাধার পিঠে চড়াব। কারণ নিতুর ভাইয়ার জন্যই এভাবে দাঁড়িয়ে আছি। ভাই বোন দুজনেই অপরাধী। বোন প্রপোজ করার আইডিয়া দেয় আর ভাই প্রপোজ করলে মাঝ রাস্তায় কান ধরে দাঁড় করিয়ে রাখে। যত সব। মশাগুলোও আজ বেইমানি করছে। কামড়ে মনে হচ্ছে খেয়েই ফেলবে। একটু ঝুঁকে মশা তাড়াতে গেলেই সামনে দাঁড়িয়ে থাকা যমরাজটা চেঁচিয়ে উঠল, এই কথা, তুই নিচে ঝুঁকলি কেন? তোকে আমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে বলেছি না? আমি কি করব? মশা কামড়াচ্ছে তো। মশা শুধু তোকেই চোখে দেখে তাই না? আমিও তো বসে আছি, কই আমাকে তো দিল না কামড়। মশা তিতা রক্ত খায় না, আপনার রক্ত তিতা। মশা মিষ্টি রক্ত খায় যেমন আমার। কি বললি? আমার রক্ত তেতো? আর নয়তো কি? তিতা না হলে সবসময় মুখ থেকে নিমের রস পড়ে কেন? চুপ, একদম চুপ। একদম ফালতু কথা বলবি না। দেখেন নীল ভাইয়া, আমি ফালতু কথা বলি না। ওই আমি তোর কোনো জনমের ভাই লাগি? তুই কি আমার মায়ের পেটের বোন যে কথায় কথায় ভাই ডাকিস? ছি ছি, মায়ের পেটের ভাই হতে যাবেন কেন? এলাকার বড় ভাই লাগেন আর কাব্য ভাইয়ের বেস্ট ফ্রেন্ড আপনি, সেই সুবাদে আর কি। কোনো সুবাদ টুবাদ নেই। আমি তোর স্যার লাগি। আমাকে স্যার বলেই ডাকবি। হুম, এখন যাই। স্যার, শাস্তির শর্ত অনুযায়ী 10 বার কান ধরে উঠবস বাকি আছে। স্যার, মাঝ রাস্তায় কান ধরে দাঁড় করিয়ে রেখেছেন, সেটা কি যথেষ্ট নয়? বলি কি উঠবসটা না করলে হয় না? তুই যদি এখন উঠবস না করিস তাহলে আমি কাব্যকে বলে দেব তুই আমাকে প্রপোজ করেছিস। এই না না নীল ভাইয়া, আপনি কাব্য ভাইয়াকে এসব বলবেন না প্লিজ। বাবা জানতে পারলে আমাকে মেরে কুচি কুচি করে ফেলবে। তাহলে বল, প্রপোজ কেন করেছিলি? ডেয়ার ছিল তাই করেছিলাম। কি প্রপোজ করার ডেয়ার? মাথা নষ্ট তোর কথা? আস্ত একটা ছাগলি তুই। এই ধরনের ডেয়ার কেউ নেয়? বকছেন কেন? সরি বলেছি, শাস্তিও দিয়েছেন। এখন বাসায় যাই। সন্ধ্যা নেমে যাবে কিছুক্ষণ পর। আচ্ছা ঠিক আছে, যা। তবে ভবিষ্যতে এই ধরনের কাজ যেন আর না হয়। সকালে কোচিংয়ে ঠিক সময়ে আসবি। হুম। নীল ভাইয়া, কি হলো? আপনাকে নেভি ব্লু শার্টে অনেক হ্যান্ডসাম লাগে। যা এখান থেকে। ছ্যাঁচড়া মেয়ে কোথাকার। তুই ছ্যাঁচড়া, তোর বাপ ছ্যাঁচড়া, তোর 14 গোষ্ঠী ছ্যাঁচড়া। কথা বিড়বিড় করতে করতে সেখান থেকে সরে এলো। চৌরাস্তার মোড় থেকে সরে এসে নিতুতুলিকে আর পেলাম না। শাকচুন্নি 2টা মার খাওয়ার ভয় পালিয়েছে। কাঁধের ব্যাগটা আরেকটু টেনে হাঁটা ধরলাম বাড়ির দিকে। আমি কথা রহমান, কিশোর রহমান ও কলি রহমানের 2 মাত্র সন্তানের মধ্যে ছোট। আমার বড় একটা ভাই আছে, যে কিনা মূলত একটা কসাই। দিনের 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আমায় প্যারা দেয়। ভাইয়ার নাম কাব্য। আর এতক্ষণ যে আমাকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিল সে হল নীল। শ্রাবণের বৃষ্টির দিনে জন্মেছিল, তাই তো স্বভাবটাও বর্ষণের মতো, হি হি হি।
নীল ভাইয়ার বাবা আমাদের এলাকার চেয়ারম্যান। তার ছোট বোন নিতু আমার বেস্ট ফ্রেন্ড। নীল এবার অনার্স ফাইনাল ইয়ারে আছে, কাব্য ভাইয়ার ব্যাচমেট। এলাকার সব মেয়ের একমাত্র ক্রাশ নীল ভাইয়া। হয়তো মেয়েদের ক্রাশ লিস্টের দ্বিতীয় স্থানে আমার ভাইয়াও আছে। শুধু দেখতেই হ্যান্ডসাম, কিন্তু আসলে আস্ত একটা বাদুর। হি হি হি। গোধূলি লগ্নের শেষ প্রহর চলছে। এই সময়টা বরাবরই আমার পছন্দের। মাঝে মাঝে পড়ার টেবিলে বসে স্বপ্নের জগতে হারিয়ে যাই। কোনো এক শ্রাবণের দিনে আকাশে খুব মেঘ করবে, আর সেই মেঘের লুকোচুরি দেখতে দেখতে গোধূলি বেলায় প্রিয়তম এর হাত ধরে নদীর তীর বেয়ে অজানায় হারিয়ে যাব। স্বপ্নের জগৎ থেকে আমাকে টেনে বের করে আনলো আমার আম্মিজান। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ঝাঁসির রানীর রূপ ধারণ করে। মনে হচ্ছে যে কোনো সময় ঢাল তলোয়ার নিয়ে মাঠে নেমে পড়বে। এত দেরি কেন করলি কথা? নীল ভাইয়ার কোচিং এ গিয়েছিলাম। আমি বুঝি না এই নীল ছেলেটা তোকে আর তোর ভাইকে কি জাদু করেছে। কিছুই বুঝিস না তোরা ওকে ছাড়া। আম্মু, মাত্রই বাড়ি এলাম সারাদিন পর, তাও এমন কেন করছো? ভিতরে যেতে দাও। হ্যাঁ হ্যাঁ, আমার কথা কি আর তোমাদের ভালো লাগে নাকি? মা তো নই, যেন কাজের লোক শুধু। 24 আওয়ারের অটো রেকর্ডার শুরু হয়ে গেল। এখন বেশ কিছুক্ষণ একা একাই আমাদের তিনজনকে সাবান পানি ছাড়া ধোবে। আব্বু বাসায় থাকলে আর কথা বলতে পারত না। আব্বু খুব রাগী। তার রাগকে আমরা সবাই ভীষণ ভয় পাই। ঘরে গিয়ে রোজকার মতো ব্যাগটা ছুঁড়ে বিছানায় ফেলে দিল ম। তবে আজকে একটু জোরে ফেলেছি, কারণ আজ আমি রেগে আছি। নীল ভাইয়া আমাকে মাঝ রাস্তায় অপমান করেছে। তাকে একটা শায়েস্তা না করলেই না। অনেকবার বেড়েছে সে। ছোট বলে কি আমার আত্মসম্মান নেই? কিন্তু শত হলেও দোষটা আমার, তার সামনে আমার সব আত্মসম্মান বিসর্জন। ফ্রেশ হয়ে চিপসের প্যাকেট হাতে টিভির সামনে বসে আছি, বুক ধুকধুক করছে। নীল ভাইয়া হুমকি দিয়েছে কাব্যকে সব বলে দেবে, সত্যি যদি বলে দেয়। তাকে আমি বিশ্বাস করি না, ভারী ডেঞ্জারাস লোক সে। কদিন আগেই লুকিয়ে পার্কে যাওয়ার কথাটা কাব্য ভাইয়াকে বলে দিয়েছে। চিন্তায় আছি, টম এন্ড জেরিতেও মনোযোগ দিতে পারছি না। চিপসগুলো করুণ দৃষ্টিতে দেখে যাচ্ছে, কখন আমি তাদের খেয়ে সাবার করব। কিন্তু উইয়ে চিন্তায় আছি, তাই খাওয়ার দিকে মুড নেই। ঘড়িতে সন্ধ্যা 7:56 বাজে, আর 4 মিনিট পর নবাবজাদা বাড়ি ফিরবেন। কারণ আব্বু বাড়ি ফেরেন 8:20। আর কাব্য ভাইয়া আব্বু বাড়ি ফেরার আগেই আসবেন। অস্থিরতা আমাকে গ্রাস করে নিয়েছে। ভাইয়া যদি বাবাকে বলে দেয় প্রপোজ করার কথা, বাবা তো আমাকে জ্যান্ত পুঁতে ফেলবেন মাটিতে। ইয়া খোদা, এই অবলা কথাকে বাঁচাও তুমি। মা, ও মা, জানো তোমার মেয়ে কথা আজ কি করেছে? কাব্য, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যমরাজটা সব বলে দিয়েছে কাব্যকে, আর কাব্য এখন বাবাকে বলে দেবে। ইচ্ছে করছে এক গ্লাস পানিতে ডুবে মরে যাই। ভাইয়াকে যতই চোখের ইশারা করছি সে তত জোরে চেঁচাচ্ছে। কি হলো, চেঁচাচ্ছিস কেন? কি করেছে কথা? কলি বেগম, মা তোমার মেয়ে আজ, তোমার মেয়েকে আজ নীল কানে ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিল। কাব্য, কি কি বললি তুই? কিন্তু কেন? কি করেছিস তুই কথা? কাব্য কি বলছে এসব? মা বিস্মিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। যত দোয়া দুরোদ জানা ছিল মনে মনে সব পড়ে শেষ করে ফেলেছি। কিন্তু ভাইয়ার রাগী মুখটা স্বাভাবিক হচ্ছে না। আজ হয়তো আর শেষ রক্ষা হবে না। মা যেমন তেমন আব্বু আমাকে মেরে তক্তা বানিয়ে দেবেন। হয়তো আজকেই নীল ভাইয়ার কোচিংয়ে যাওয়ার শেষ দিন ছিল আমার। বেটা যমরাজ, আজ যদি আমি বেঁচে যাই তবে কাল তোকে দেখে নেব। না হলে আমার নামও কথা না হু।
মা, তোমার মেয়ে এইচএসসির পরীক্ষার 2 মাস আগে কোচিংয়ের টেস্ট পরীক্ষায় ফেল করেছে। কাব্য। ভাইয়ার কথা শুনে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি, হঠাৎ করে পরিস্থিতি কোনো দিকে মোড় ঘুরল। নীল 2 বছর চেষ্টা করেও ওকে পাশ করাতে পারেনি, দেখো অবস্থা, 2 মাস বাকি পরীক্ষার, আর এখন ফেল করে। আজকে আব্বুকে বলে দেব। ভাইয়া, আব্বুকে বলিস না। আমি অনেক ভালো করে পড়ব, দেখিস ফাইনালের রেজাল্ট অনেক ভালো হবে। প্লিজ বলিস না। ঠিক আছে। সুযোগ দিল ম। ফাইনালে যেন রেজাল্ট ভালো হয়। আর নীল যদি এরপর বিচার দেয়, তোর একটা হাড়ও আস্ত থাকবে না। হুম। সেদিনের মতো সব কথা ধামা চাপা পড়ে গেল। যাক বাবা, নীল কাব্য ভাইয়াকে কিছু বলেনি। মানুষটা এত ভালো দেখেই তো তাকে এত ভালোবাসি। হ্যাঁ, নীলকে আমি ভালোবাসি। গত 2 বছর ধরে ভালোবাসি। আগে শুধু পরিচিত ছিল কাব্য ভাইয়ার বেস্ট ফ্রেন্ড হিসেবে, কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির পর যখন তার কোচিংয়ে গেলাম তখন থেকে তাকে চিনতে শুরু করলাম। নীল অনেক হ্যান্ডসাম, এজন্য না চাইতেও তার দিকে চোখ যেত। হালকা আবেগ হিসেবে ধরে নিয়েছিলাম। বুঝতে পারিনি এই হালকা আবেগ কখন ভালোবাসায় রূপ নিল। এখন এমন অবস্থা হয়েছে আমার, নীলকে একদিন না দেখে থাকতে পারি না। তাই তো ঝড়বৃষ্টি যাই থাকুক কোচিং মিস দেই না। কিন্তু নীল তো বোঝেই না। যখন সে ক্লাস করাই অঙ্কের দিকে না তাকিয়ে ড্যাবড্যাব করে তার দিকে তাকিয়ে থাকি। কিন্তু সে বুঝেই না, উল্টো খালি রাগ করে। এখন সব সয় নিচ্ছি, কিন্তু বিয়ের পর এমন টাইট দেব না যে তার 14 পুরুষ আমাকে মাথায় করে রাখবে, হিহিহি। প্রতিদিনের মতো আজকেও আমার ঘুম ভেঙেছে দেরিতে, কোচিংয়ে যেতে হবে। চট জলদি গোসলটা সেরে কালো চুড়িদারটা পরে নিলাম। কালো রংটা নীলের পছন্দের, তাই তো আমার আলমারি ভরা কালো রঙের জামা। ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে দিয়ে চোখে কাজল পরছিলাম, তখন নিতু হুড়মুড়িয়ে রুমে ঢুকল। তুই সারাদিন আয়নার সামনে বসে থাক আর এদিকে দুনিয়া অর্ধেক ভেঙে যাক। তুই একদম কথা বলবি না, অপরাধী। তুই আমার বাড়ি এলি কেন? যা যা, হুশ হুশ বললেই হলো। আমার ভাইয়ের শ্বশুর বাড়ি এটা। কে আটকাবে আমাকে? আমি আটকাবো? পেতনি, তোর জন্য কালকে তোর ভাইয়া আমাকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে। তুই আইডিয়া দিয়েছিল প্রপোজ করার। ও মা, এখন সব আমার দোষ, তাই না? তা বলি কি, প্রপোজ না করলে ভাইয়া তোকে কেন ভালোবাসতে যাবে? সে তো জানবেই না তোর মনে কি আছে। কিন্তু করেই বাকি লাভ হলো। দেখলি তো কি করলো যমরাজটা। তুই তো একটা গাধা, কেন বলতে গেলি যে দেয়ার ছিল? এটা না বললে যমরাজ কাব্য ভাইয়াকে সব বলে দিত। মেরি জান, যাব পেয়ার কিয়া তো ডারনা কেয়া। তুই অনেক পেকে গেছিস। তোর ভাইয়া আর আমার বিয়ের পর সবার আগে তোকে বিয়ে দেব। কেন কেন, আমি কি করলাম? ননদিনী, তোমায় তো বিদায় করবই। তারপর পুরো বাড়িতে আমার রাজত্ব। হি হি হি। আগে ভাইয়াকে পটাও ভাবিজি। আজকে কালো চুড়িদার পরেছি, দেখিস আমার হাঁটু অবধি চুল দেখে তোর ভাইয়া ফিদা হয়ে যাবে। সে তো 2 বছর ধরেই দেখছে। আজকে রাতেই তোর ভাইয়া আমার প্রেমে পড়বে, দেখিস তুই। ভালো কথা মনে করিয়েছিস। তানিয়া আপুর হলুদের ফাংশনের পর কিন্তু আর বাসায় আসতে পারবি না। আমার সাথেই থেকে যাবি। আসতে চায় কে? আমি তো নীলের সাথে থাকতে চাই সব সময়। কপাল ফুটা, তাই তোর সাথে থাকতে হবে। বিড়বিড় করে বলল কথা। কি বলছিস? কিছু না, চল জলদি যাই, নয়তো আবার যমরাজ রেগে যাবেন। ক্লাসে নীল ভাইয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছি, মুখে মশা ঢুকলেও কিছু করার নেই। আজকে আমার কালো রং পরাতে কি যে খুশি লাগছে। নীল ভাইয়াও একটা কালো শার্ট পরে আছে।
পুরোই ডার্ক চকোলেটের মতো লাগছে, খেয়ে ফেলতে ইচ্ছে করছে। এভাবে আমার ভাইয়ের ওপর নজর লাগিও না ভাবি। ননদিনী, আজ নজর লাগাবো না, আজ তো পুরোই চকোলেট লাগছে তোমার ভাইয়া। খেয়ে ফেলবি নাকি? ওরে তোরা কে কোথায় আছিস, আমাকে সামলা, না হলে সত্যি খেয়ে ফেলবো উনাকে। কোচিংয়ের সিনিয়র আপুরা নীলের দিকে হা করে তাকিয়ে আছে। সব লুচিগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছে আমার জামাইটাকে। এর আগেও কতগুলো আমার জামাইকে প্রপোজ করেছিল, সেগুলাকে কত কষ্টে দূর করেছি তা শুধু আমি জানি। এই মেয়েগুলো আমার থেকেও বড় ছ্যাচরা। এমনভাবে তাকাতে হবে কেন অন্যের জামাইয়ের দিকে? ক্লাস শেষে সবাই বেরিয়ে গেছে, নীল ভাইয়া মাথা নিচু করে কিছু কাগজ গুছাচ্ছেন। আমি তার সামনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছি। কি হলো, কিছু বলবি? না আসলে। বল, কি বলবি? নীল ভাইয়া। আবার ভাইয়া? মানে নীল স্যার। বলছি কি, আপনি আর কালো শার্ট পরবেন না। কেন পরব না? ভ্রু কুচকে। আরে আপনি দেখেন না ওই সিনিয়র আপুগুলো কিভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছে আপনাকে। কালো শার্টে আপনার ফর্সা শরীরটা আরও বেশি ফুটে রয়েছে। আর এসব কি? হ্যাঁ, উপরের বাটন খোলা কেন? আপনি বোঝেন না আমার হিংসা হয় কোনো মেয়ে আপনার দিকে তাকালে? আমার দিকে যেই তাকাক তোর কেন হিংসা হবে? তুই আমার কি লাগিস? আমি আপনার? বল, কি সম্পর্ক তোর আর আমার? আমি কি তোর বয়ফ্রেন্ড? নীল ভাইয়া কথাগুলো বলছেন আর এক পা দুপা করে আমার দিকে এগুচ্ছেন। আর আমি এক পা করে পিছাচ্ছি। পিছাতে পিছাতে দেয়ালে আমার পিঠ ঠেকে গেছে। নীল ভাইয়া এখনো আমার দিকে আগাচ্ছেন। এক পর্যায়ে উনি একদম আমার মুখ বরাবর এসে থামলেন। এই 2 বছরে নীলের এত কাছে কখনো আমি আসিনি। আমার নিঃশ্বাস খুব দ্রুত উঠা নামা করছে, বুকে কেমন ধুকধুক করছে। জানি না এমন কেন লাগছে, কিন্তু সব মিলিয়ে বেশ অস্বস্তি লাগছে। কি রে বল, আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি প্রেমিক? নাকি জামাই? কোনটা আমি তোর? কিছু না। তাহলে কেন তোর হিংসা হয়? নীলের প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। মাথা নিচু করে চোখমুখ খিচে দাঁড়িয়ে আছি। হঠাৎ কিছু ছেঁড়ার শব্দ কানে এলে চোখ মেলে তাকাতেই আমার চোখ কপালে উঠে গেল। নীল আমার পরনের কালো ওড়নার বেশখানিকটা ছিঁড়ে ফেলেছেন। এটা কি করলেন আপনি? আমার ওড়না ছিঁড়ে দিল না। এখন তো আমার পুরো ড্রেসটাই বাতিল হয়ে গেল। বাতিল করার জন্যই ছিঁড়েছি। আজ তো শুধু ওড়না ছিঁড়েছি। এরপর যদি কখনো দেখেছি কালো রঙের জামা পরেছিস, তাহলে ওড়না নয়, সোজা জামা ছিঁড়ব। এখন এখান থেকে যা। রাগে আমার ইচ্ছে হচ্ছে আমার ওড়নার মতো তার শার্টটাও ছিঁড়ে ফেলি। না, শুধু ছিঁড়লে আমার রাগ কমবে না, কাঁচি দিয়ে কুচি কুচি করে কাটব। ব্যাগটা কাঁধে উঠিয়ে নিয়ে হাঁটা ধরলাম। চুলগুলো হাত খোপা করে নিয়েছি। যার জন্য এত কষ্ট করে সাজলাম, সে কি করল? আমার ওড়না টাই ছিঁড়ে দিল। ছাড়ব না, দেখে নেব। অতিরিক্ত রাগ হলে আমার চোখ বেয়ে পানি পড়া শুরু হয়। এবারও চোখ বেয়ে পানি পড়ছে। কি মনে করে সে নিজেকে? আমার ভালোবাসা তো বোঝেই না, উল্টো এমন করে আমার সাথে। যাব না তার বোনের বিয়েতে। আর ভালোবাসব না তাকে। আজকেই ভুলে যাব। বাড়িতে গিয়ে কাঁধের ব্যাগটা ছুঁড়ে ফেলে একটা চকোলেট নিয়ে খেলাম। এখন অনেকটা ভালো লাগছে। রাগটাও অনেকটা কমে গেছে। একটা ব্যাগে হলুদের জন্য শাড়ি আর প্রয়োজনীয় সব জিনিসপত্র ঢুকাচ্ছি। তানিয়া আপুর হলুদে যেতে হবে না। ওই যমরাজটার ওপর রাগ করে আমি কেন আমার আনন্দ মাটি করব? আমাকে কি শাবানা মনে করে নাকি যে এতটুকুতেই কেঁদে টেদে অস্থির হয়ে যাব?
আম্মু আব্বুর কাছে থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম নীলদের বাড়ির উদ্দেশ্যে। কাল নীলের বোন তানিয়া আপুর বিয়ে। নীল স্যারের বাবা নজরুল খান 2 বিয়ে করেছেন। প্রথম পক্ষে তাহেরা বেগম আর তার 2 মেয়ে তাইবা আর তানিয়া আপু আর এক ছেলে নীরব। তাইবা আপুর আগেই বিয়ে হয়েছে। দ্বিতীয় পক্ষে নয়নতারা বেগম, তার ছেলে নীল আর মেয়ে নিতু। নীল স্যার বংশের বড় ছেলে। আর আমি খান বাড়ির ভবিষ্যৎ বড় বউ, নীলের বউ। নিজেকে নীলের বউ বলতে কেমন লজ্জা লজ্জা লাগছে। ঈশস ভাবনার সুতোয় টান পড়ল খান বাড়ির গেইটের সামনে এসে। পুরো বাড়ি জাকজক সাজে সজ্জিত। উঠোনে সব মহিলারা কাজ করছে। হয়তো এখানেই হলুদের ফাংশন করা হবে। বাড়ির সাজ দেখে তো রীতিমতো আমার মুখ খোলাই রয়ে গেছে। মেয়ের বিয়েতে এত কিছু করেছে, বাড়ির বড় ছেলের বিয়েতে না জানি কি করবে। বাড়িতে ঢুকতেই সবার আগে আমার শাশুড়ি নয়নতারা বেগমের সাথে ধাক্কা খেলাম। এই কথা দেখে চলতে পারিস না, জানিস বিয়ে বাড়ি 1000টা কাজ আমার। সরি আম্মা, লাগেনি তো। আমি তোর আম্মা কবে হলাম? খালাম্মা বা চাচি বলবি। জি খালাম্মা। আমার কপালটাই খারাপ। জামাই তো আছেই তিতা নিম, শাশুড়িও তেমনি। যাক, কোনো ব্যাপার না, একবার বিয়েটা হতে দাও, সবাইকে টাইট দিয়ে দেব। সন্ধ্যায় আমি আর নিতু একসাথে সেজেগুজে তৈরি। দুজনেই এক শাড়ি পরেছি, সেজেছিও অনেকটা একভাবে। আয়নায় নিজেকে দেখে নিজেই এক দফা ক্রাশ খেলাম। আজ তো নীল পুরো লাট্টু হয়ে যাবে আমাকে দেখে। এইবার তো নীল এই কথার প্রেমে পড়েই যাবে। মেহমানে পুরো বাড়ি ভরে গেছে। এত ভিড়ের মধ্যেও আমার চোখ দুটো নীলকে খুঁজছে। উঠানের মাঝ বরাবর তানিয়া আপুকে সবাই হলুদ দিচ্ছে। তার একপাশে দাঁড়িয়ে এই নীল মেহমানদের সামলাচ্ছে। নীল একটা হলুদ পাঞ্জাবি পরে আছে, চুলগুলো সেট করা, পাঞ্জাবির হাতা কুনুই পর্যন্ত উঠানো। এত হ্যান্ডসাম লাগছে যে আমার চোখ সরছেই না তার উপর থেকে। আচ্ছা, তার এত হ্যান্ডসাম হওয়ার কি দরকার ছিল? এখানেও সব মেয়েরা তার দিকে তাকিয়ে আছে। এই অবলা মেয়েটার জিনিসে সবাই নজর দেয়। শাড়িটা সামলে নীলের দিকে এগিয়ে যেতে নিলেই কারো সাথে জোরে ধাক্কা লেগে ধারাম করে নিচে পড়ে গেলাম। কোমরে বেশ ব্যথা পেয়েছি। মাথা তুলে তাকাতেই দেখি সামনে। শরীর দেখিয়ে ছেলেদের বশ করতে চাইছিস? জানিস তো পতিতা রাও এই ঘৃণ্য কাজটা করে না। তুই তাদের চেয়েও। অন্য সব ছেলেরা তোর শরীর দেখে তোর ফাঁদে পা ফেললেও আমি তোর শরীরের মোহে পড়ছি না। নীল। নীল ভাইয়ার কথা শুনে চমকে উঠলাম আমি। এত বাজে কথা আমি আজ পর্যন্ত শুনেছি কি না সন্দেহ। মুহূর্তেই দুচোখের কোণায় পানি জমা হয়ে গেছে আমার। নীল এখনো স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আমার দুচোখের পানি কি তার চোখে পড়ছে? কিছুক্ষণ আগে সবাই তানিয়া আপুকে হলুদ লাগাতে ব্যস্ত, সেই ফাঁকে আমি নীলের কাছেই যাচ্ছিলাম, তখন কারো সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। কোমরে অনেক ব্যথা পেয়েছি। পড়ে যাওয়াতে আমার খোপা করা চুলগুলো খুলে গেছে। এত কষ্ট করে সাজলাম আর সেটা কি না এই আহাম্মকটা মাটি করে দিল। মাথা তুলে তাকাতেই দেখি কাব্য ভাইয়া সামনে দাঁড়িয়ে আছে। ভাইয়াকে এই অবস্থায় দেখে আমি অবাকের শেষ সীমায় পৌঁছে গেছি। ভাইয়ার চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। দেখে যে কেউ বলে দেবে ভাইয়া কান্না করছিল। ভাইয়াকে আমি হাসতে দেখেছি, রাগ করতে দেখেছি, কিন্তু কখনো কাঁদতে দেখিনি। ভাইয়ার হাতে হলুদ লেগে আছে, হয়তো তানিয়া আপুকে হলুদ লাগিয়ে দিয়ে এলেন। কিন্তু ভাইয়ার এই অবস্থার কারণ কি? আমি উঠে দাঁড়িয়ে কিছু জিজ্ঞেস করব তার আগেই ভাইয়া সেখান থেকে চলে গেলেন। নিজেকে সামলে আমিও ভাইয়ার পিছন পিছন গেলাম। ভাইয়া সরাসরি নীল ভাইয়ার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল না।
ভাইয়ার দরজায় নক করব ঠিক তখন নিতু সেখানে এলো। আচ্ছা মুসিবত মেয়ে তো তুই এখানে কি করছিস? ফাংশন চলছে উঠানে। আরে কাব্য ভাইয়া এই ঘরে ঢুকেছেন তো তোর কি হয়েছে? কাব্য ভাইয়ার বেস্ট ফ্রেন্ডের ঘর, এটা সে ঢুকতেই পারে। এখনো তোর ঘর হয়ে উঠেনি এটা বুঝলি? আমি কি সেটা বলেছি নাকি? এই তুই একটু চুপ কর, তোর কিছু বলতে হবে না। তুই নিজেও পাগল, সাথে আমাকেও পাগল বানাবি। নিচে চল এখন। তানিয়া আপুকে হলুদ লাগাবো। কিন্তু কোনো কিন্তু টিন্তু নয়, চল তুই। নিতু আমাকে টেনে সেখান থেকে নিয়ে গেল। ব্যস্ততায় কাব্য ভাইয়ার বিষয়টা আমার মাথা থেকে বেরিয়ে গেল। উঠানে গিয়ে নিতু আর আমি দৌড় লাগালাম তানিয়া আপুর কাছে। অনেকগুলো হলুদ নিয়ে আপুর সারা শরীরে মাখিয়ে দিল নিতু আমার মুখে হলুদ লাগিয়ে বাড়ির ভিতরের দিকে পালালো। আমাকে হলুদ লাগিয়ে এত সহজে পালিয়ে যাবে সেটা তো হতে পার না। আমিও হলুদ হাতে নিয়ে পিছন পিছন ছুটলাম। বিপত্তিটা ঠিক সেখানেই ঘটল। শাড়ির আঁচলে লাগানো সেফটি পিনটা কিভাবে খুলেছে জানি না, কিন্তু আঁচল খুলে মাটিতে পড়ে গেল। আর সেই আঁচলে পা লেগে আমি মাটিতে পড়ে যাচ্ছি। আচমকা সব হওয়াতে নিজেকে সামলানো তো দূরেই থাক, বুঝতেই পারিনি কি থেকে কি হচ্ছে। চোখ মুখ খিচে আছি, একটু আগেও পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, এবারও পাব। কিন্তু মনে হচ্ছে আমি হাওয়ায় ভাসছি। কেউ আমার কোমর জড়িয়ে ধরে রেখেছে। আচ্ছা, এই কেউটা নীল নয় তো? হতে পারে সেও আমাকে ভালোবাসে, তাই আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছে। ধীরে ধীরে চোখ মেলছি আর মনে মনে চাইছি সামনে যেন নীলকে দেখতে পাই। কিন্তু আমার স্বপ্নের সেগুড়ে বালি। নীলের ভাই নীরব আমাকে জড়িয়ে ধরে রেখেছে। কোথায় ভেবেছিলাম আমার জামাইটা আমাকে বাঁচাবে, তা না, বাঁচিয়েছে দেবরজি। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি নীরব ভাইয়ার কাছ থেকে, কিন্তু নীরব ভাইয়া তো এক ধ্যানে আমার মুখের দিকে তাকিয়ে আছে। কি মুশকিল, এমনভাবে দেখছেন যে একটু পরেই আমাকে খেয়ে ফেলবেন। ঠিক তখনই কাঁচ ভাঙার শব্দে নীরব চমকে উঠে আমাকে ছেড়ে দিল। নিজেকে সামলে আঁচল ঠিক করে সামনে তাকাতেই দেখি অনেকগুলো কাচের গ্লাস ভেঙে মেঝেতে পড়ে আছে। আর নীল অগ্নিমূর্তি ধারণ করে আমার আর নীরবের দিকে তাকিয়ে আছেন। নীলের চোখ দেখে মনে হচ্ছে আগুন বের হচ্ছে আর সেই আগুনে আমাকে পুড়িয়ে দেবে। আমি ভয় পুরোই শুটকি হয়ে গেছি। কি করব ভেবে না পেয়ে দৌড়ে বাড়ির ভিতর চলে এলাম। ফাংশন চলাকালীন আমি আর নিচে যাইনি। রাত প্রায় 1টা বাজে, ঘুম আসছে না। আমার এতদিনের প্ল্যানিং বাস্তবায়িত করার সময় এসে পড়েছে। নিতু আমার পাশেই নাক ডেকে ঘুমাচ্ছে। বেচারা নিতুর জামাইটার কপাল পুরা, যেই জোরে নাক ডাকে নিতু। রাতে আর ঘুমাতে হবে না তার। হি হি হি। আস্তে করে বিছানা থেকে নেমে ব্যাগ থেকে একটা কালো শাড়ি আর কালো কাচের চুড়ি বের করে পরে তৈরি নিলাম। তারপর ব্যাগের এক কোনায় রাখা গোলাপ ফুলটা হাতে নিয়ে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরলাম। নিতুর কাছে থেকে আগেই খবর নিয়েছি লাইটিংয়ের কাজের জন্য নীল রাত 2টা পর্যন্ত ছাদে থাকবেন। এর থেকে সুবর্ণ সুযোগ আমি আর পাব বলে মনে হয় না। রাতের বেলা একা প্রপোজ করলে নীল কিছুই করতে পারবে না। আজকে তো আমি তাকে আমার ভালোবাসার কথা বলেই ছাড়ব। সিঁড়ি বেয়ে উঠে চলেছি, কাজলে 2 চোখ ভরিয়ে তুলেছি। নীলের পছন্দের লম্বা চুলগুলো ছেড়ে দিয়েছি। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক পরেছি। পুরো সাজটাই নীলের পছন্দের। আজকে ঝড় আসুক আর সুনামি, আমি আমার ভালোবাসার কথা নীলকে বলেই দম নেব। হাঁটুতে বসে গোলাপটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলবো, নীল, আমি আপনাকে ভালোবাসি। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে নীল, ধোয়া জাতীয় কিছু উড়ে যাচ্ছে। হয়তো স্মোক করছে। একটু এগিয়ে সামনে যেতেই কিছু একটার সাথে হোঁচট খেয়ে গোলাপটা হাত থেকে নিচে পড়ে গেল।
নিচু হয়ে গোলাপ খুঁজতে গেলে আঁচলটা কাঁধ থেকে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে নীল ভাইয়া আমার দিকে ঘুরে তাকান আর আমাকে এত বাজে মন্তব্য করেন। বর্তমান ভীষণ কষ্ট হচ্ছ, যাকে ভালোবাসি তার মুখ থেকে নিজের জন্য এই ধরনের কথা মেনে নেওয়া যায় না। এতক্ষণ নীলের প্রতি যেই ভালোবাসা না উতলে উঠছিল সেখানে একরাশ অভিমান এসে জমা হয়ে গেছে। দুচোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এখনো বেহায়ার মতো দাঁড়িয়ে আছিস? সন্ধ্যার মতো আঁচল ফেলে ছেলেদের শরীর দেখানো শেষ নাকি? চুপ করে আছিস যে? তুই যে কাব্যর আপন বোন সেটা আমার বিশ্বাসই হয় না। কতটা বেহায়া তুই সেটা তো কাব্য জানেই না। তা বলি কি নীরবকে শরীর দেখানো শেষ নাকি যে আমার কাছে এসেছিস? কতবড় নির্লজ্জ তুই, এখনো আমার সামনে দাঁড়িয়ে আছিস। হ্যাঁ, আমি নির্লজ্জ, বেহায়া, ছ্যাচরা। আমি জানি এই উপাধিগুলো বিশেষভাবে আমার জন্যই বানানো। বানিয়েছেন আপনি। অবশ্য দোষ আপনার না, দোষ আমার। অনেক বেশি আবেগিত আমি, তাই এই উপাধিগুলো আমার পাওনা। কিন্তু পতিতা, একবার বিবেক খাটিয়ে বলুন তো, আমি কি সত্যি পতিতা? এই উপাধিটা তো আমার পাওনা ছিল না। আমার ধ্যানে জ্ঞানে শুধু একটাই নাম, একজনকেই মনে জায়গা দিয়েছি। একজনের প্রেমেই বৈরাগী হয়েছি, আর আজ সেই একজনই আমাকে কলঙ্কিনী বানিয়ে দিল। আমি আপনাকে ভালোবাসি নীল। আপনি কি বুঝতে পারেন না? একবারের জন্য কি আমার চোখে আপনার জন্য ভালোবাসা দেখতে পান না? আমার মনে যে আপনার নামের ভালোবাসা আকাশ ছুঁয়েছে বুঝতে পারেন না? 2 বছর ধরে পাগলামি করে আসছি, একবারের জন্য কি বুঝতে পারেননি আমার পাগলামির পিছনের কারণ কি হতে পারে? সেদিন বিকেলে আপনাকে ভালোবাসি বলতে গিয়েছিলাম। আপনার ভয় পড়ে মিথ্যা বলেছি। আজকেও হয়তো ভালোবাসি বলার পর আপনার ভয়ে মিথ্যা বলতাম। আপনি জানেন আপনাকে কতটা ভালোবাসি আমি? আপনাকে একদিন না দেখে থাকতে পারি না, পাগল মনে হয় নিজেকে। উঠতে বসতে শুধু নীল, নীল আর নীল। এই নীল নামটাতেই যেন আমার পুরো পৃথিবী আটকে গেছে। আপনার কালো রং পছন্দ বলে সপ্তাহে 2 দিন কালো ড্রেস পরে আসি, শুধু আপনাকে দেখাবো বলে। আজ পর্যন্ত যত মেয়েরা আপনাকে প্রপোজ করেছে সবাইকে মিথ্যা বলে বলে আপনার কাছে থেকে সরিয়েছি শুধু ভালোবাসি বলে। নিজের ভালোবাসার ছায়াটাও অন্য কারো সাথে সহ্য করতে পারবো না বলেই এত ছ্যাচরা, বেহায়া, নির্লজ্জ আমি। কিন্তু বিশ্বাস করুন, আমি পতিতা কিংবা চরিত্রহীন নই। আমি মন থেকে আপনাকেই ভালোবেসেছি, শুধু ভালোবেসেছি। কিন্তু আজকের পর থেকে আর কখনো আপনার সামনে আসব না ভালোবাসার দাবি নিয়ে। নিজের একতরফা ভালোবাসার আগুনে সারা জীবন পুড়তে হলেও পুড়ব, তবুও কখনো ভালোবাসি বলতে আসব না। কখনো না। এই নির্লজ্জ কথা আর কখনো আপনাকে জ্বালাবে না। দুচোখে পানি ছেড়ে দিয়ে কথা সেখানে থেকে দৌড়ে নিচে নেমে গেল। সবকিছু সহ্য করা গেলেও প্রিয়জনের ধিক্কার সহ্য করার ক্ষমতা সবার থাকে না। কথারও নেই সেই ক্ষমতা। কাঁদতে কাঁদতে যাওয়ার সময় কথা নয়নতারা বেগমের সাথে হালকার উপর একটা ধাক্কা খেল। নয়নতারা বেগম পানি নেওয়ার জন্য কিচেনে এসেছিলেন। ধাক্কা সামলে কিছু না বলেই কথা নাক টানতে টানতে নিতুর ঘরে ঢুকে গেল। কিছুক্ষণ সময়ের জন্য নয়নতারা বেগমের সামনে ছিল কথা, কিন্তু সেই অল্প সময়েই নয়নতারা বেগম কথার চোখের পানির মানে বুঝে গেছেন। কিছু না বলে নয়নতারা বেগম ঘরের দিকে আগালেন। পুনরায় ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে নীল। বাইরের ব্যক্তিত্বটা যতই কঠোর তার ভিতরের মানুষটা ততই দুর্বল। সে জানে নিজের দুর্বলতা বাইরের কাউকে দেখানো বোকামি। তাই তো এই কঠোর আবরণটা ধারণ করেছে সে। বুকের বা পাশে চিনচিনে ব্যথা করছে। সাইড টেবিলে রাখা সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে আরেকটা সিগারেট জ্বালালো নীল। মধ্যরাত্রি চলছে, অন্ধকার আর নিস্তব্ধতায় নিমজ্জিত হয়েছে চারপাশ।
আকাশ মেঘাচ্ছন্ন থাকাতে তারকারাজি ঢাকা পড়েছে। দূর থেকে দুই একটা পেঁচার ডাক ভেসে আসছে। হয়তো মানুষ প্রজাতির সাথে সাথে বাকি পক্ষীগুলো ঘুমিয়ে পড়েছে। কিন্তু দুটি অশান্ত মন দুদিকে একটি নির্ঘুম রাত পার করছে। দুজনের মনেই অশান্তি ভর করেছে। দুজনের কষ্টের পরিমাণ এক হলেও প্রেক্ষাপট ভিন্ন। একজন প্রিয়জনকে কষ্ট দিয়ে ব্যথা পাচ্ছে, আরেকজন প্রিয়জনের দেওয়া কষ্ট সহ্য করতে না পেরে ব্যথা পাচ্ছে। জ্বলন্ত সিগারেটের ধোঁয়ায় চারপাশ ভারী হয়ে উঠেছে। মেঘাচ্ছন্ন রাতে এ যেন আরও বিষণ্ণতা নামিয়ে আনছে। কথার আনা গোলাপটা হাতে নিয়ে এক ধ্যানে তাকিয়ে আছে নীল। চোখের কোণায় টলমল করা পানিগুলো ঝরে পড়ার অনুমতি পাচ্ছে না। কিছুক্ষণ পরপর দীর্ঘ নিঃশ্বাসের সাথে কষ্টগুলো ঝেড়ে ফেলার ব্যর্থ চেষ্টা করছে নীল। নিতুর ঘরের ব্যালকনিতে জড়সড় হয়ে বসে নিশ্চুপে কেঁদে যাচ্ছে কথা। কিছু সময় আগেও তার চোখ ভালোবাসায় পরিপূর্ণ ছিল, আর এখন চোখের পানিতে দুচোখের কাজল লেপ্টে একাকার হয়ে গেছে। কথা স্বপ্নেও ভাবেনি ভালোবাসার মানুষটার কাছে থেকে এত অপমান পেতে হবে তার। প্রিয়জনের দেওয়া আঘাত সবচেয়ে বেশি কষ্ট দেয়। বেশ কিছুক্ষণ কান্না করে নিঃশব্দে ওয়াশরুমে গিয়ে শাড়ি পাল্টে নিল কথা। শাড়ি আর চুড়িগুলোকে একবার দেখে পুনরায় ব্যাগের ভিতর রেখে নিতুর পাশে শুয়ে পড়ল সে। সকালে নিতুর খুব ভোরেই ঘুম ভাঙে। সারারাত কান্না করে শেষ রাতের দিকে চোখ লাগে কথার। নিতু ফ্রেশ হয়ে দেখে কথা এখনো ঘুমাচ্ছে। তখন নিতুর বড় মা তাহেরা বেগম দরজার সামনে এসে নিতুকে কিছু বলে যায়। বড় মা চলে গেলে নিতু কথাকে ডাকতে শুরু করে। এই মেয়ের কোনো আক্কেল আছে কি নাই? বিয়ে বাড়ি আর উনি পড়ে পড়ে ঘুমাচ্ছে। মা আর বড় মা যদি জানতে পারে কথা এত অলস তাহলে আর হয়েছে নীল ভাইয়ার সাথে বিয়ে। নিতু, এই কথা উঠো, আরে এই কুম্ভকর্ণের গফ উঠো। ভুলে যাস না এটা তোর হবু শ্বশুরবাড়ি। বিয়ের আগেই বউর এমন কুম্ভকর্ণ টাইপ স্বভাব দেখলে তোকে এই জন্মে এই বাড়ির বউ করবে না। কি হয়েছে এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আমি ষাঁড়? তাহলে তুই গাধা। হুহ, যা সর ফ্রেশ হতে দে আমাকে। শোন, নীল ভাইয়ার সাথে জুয়েলারির দোকানে যেতে হবে। তানিয়া আপুর কানের দুল আর কিছু জিনিস আনতে হবে। বড় মা আমাকে বলেছিল, আমি তোর কথা বলে দিয়েছি বড় মাকে। নীল ভাইয়ার সাথে রোমাঞ্চ করে আসো ভাবি। নিতু তুই চলে যা, আমি না হয় বাসায়ই থাকি। ওহহ উঠবি ভাবি, ঢং বাদ দে, এমনিতে তো ভাইয়ার কাছে যাওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকিস। আজকে সুযোগ পায়ে হেঁটে এসেছে আর আজকে ম্যাডামের ঢং বেড়েছে। যা চট জলদি ফ্রেশ হয়ে নিচে আয়। নীলের ছায়াটা মারানের শখও আমার মিটে গেছে। বিড়বিড় করে নিতুকে আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। আয়নায় নিজেকে দেখেই বুকটা লাফ দিয়ে উঠল। দুচোখের কাজল লেপ্টে চেহারার অবস্থা দফারফা। অন্ধকারে নিজেকে দেখলে নিজেই ভয়ে হার্ট ফেইল করতাম। ভাগ্যিস নিতু চেহারা দেখেনি, তাহলে আমার আগেই মরে যেত। গোসল সেরে বের হয়ে ব্রেড চিবুতে চিবুতে উঠানে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। সকালের সময়টাই বাকি, তারপর দুপুর থেকে মেহমান আসা শুরু হবে। চারপাশে চোখ বুলাতেই সামনে নীলকে দেখলাম। খান বাড়ির গেইটের সামনে জিপে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নীল। যদিও এত দূরে দাঁড়িয়ে আছে কিন্তু তার স্থির দৃষ্টি আমাতেই নিবন্ধ। নীলকে দেখে কাল রাতের সব কথা আবার মনে পড়ে গেল। নীলের মুখে থেকে শোনা পতিতা শব্দটা আমার কানে বাজছে। মনে হচ্ছে যেন আমার হৃদয় রক্ত ঝরাচ্ছে। উঠানে এখনো ঠায় দাঁড়িয়ে আছি, যাব না নীলের বাচ্চার সাথে। আমাকে এত বাজে বাজে কথা শুনিয়েছে কেন যাব আমি তার সাথে? নীলের বড় মা তাহেরা বেগম তাইবা আপুর মেয়ে রাইসাকে নিয়ে আমার কাছে এসে বললেন, এই কথা দাঁড়িয়ে আছিস কেন, জলদি যা। নীল দাঁড়িয়ে আছে।
তানিয়ার মেয়েলি কিছু জিনিস লাগবে, সেগুলো তো আর নীলকে বলতে পারি না। নিতুও ব্যস্ত, তাই তুই যা। বড় খালাম্মা, বলছি কি আমার শরীরটা ভালো লাগছে না। নিতুর হাতের কাজটা আমি করে দেই। নিতুই যাক নীল স্যারের সাথে। শরীর খারাপ? হুম। এই নীল, শোন এদিকে আয়। জি বড় মা। শোন, কথার শরীর খারাপ। শপিং শেষ করে আসার সময় ডাক্তার দেখি ঔষধ নিয়ে আসিস। কেমন? যা এখন, জলদি যা। কত কাজ বাকি? কথা। হুম। যা, জিপ এগিয়ে বসো। হুম। এখন আর মানা করে কি লাভ? সেই আমার যেতেই হলো যমরাজটার সাথে। সকালের মিষ্টি রোদ চারদিকে ছড়িয়ে পড়েছে। শেষ রাতের দিকে বৃষ্টি হয়েছে হালকা, মেঘ ভাঙা রোদের আলো খোলা জিপের উপর এসে পড়ছে। নীলের বিপরীত দিকে তাকিয়ে আছি। আর একবারও তাকাবো না তার দিকে। আর না কোনো কথা বলবো। একটু ভিতরের দিকে এসে বসো, পড়ে যাবি তো। নীল কথা বলার আর কোনো টপিক পেল না হয়তো। তার কথায় কোনো পাত্তা দিয়ে আমি আমার মতোই বসে রইলাম। সারা রাস্তা আর তার দিকে তাকাইনি, কোনো কথাও বলিনি। হয়তো নীল আমার দিকে দুই একবার তাকিয়েছিলেন, হয়তোবা তাকাননি। জুয়েলারি শপ থেকে কানের দুল আর তানিয়ার আপুর সব জিনিস কিনে আমি সোজা জিপে উঠে বসলাম। নীল ভাইয়া এখনো ফেরেনি। হয়তো কিছু কিনছেন। একটু পর নীল ভাইয়া ফিরে এলেন। হাতে দুইটা চকোলেট। নীল ভাইয়ার হাতে চকোলেট দেখে মনটা আকুপাকু করা শুরু করে দিয়েছে চকোলেট খাওয়ার জন্য। কিন্তু নিজেকে তার সামনে আর বেহায়া প্রমাণ করতে মন সায় দিচ্ছে না। কথা। নে ধর এই দুইটা। তোর আর নিতুর জন্য। নীল ভাইয়ার মুখের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। কালকে রাতে এত অপমান করে এখন সে আমাকে চকোলেট দিচ্ছেন। জুতা মেরে গরু দান খুব ভালোই করতে জানে। নীলের হাত থেকে একটা চকোলেট নিয়ে নিলাম। এইটাও নে, নিতুকে দিয়ে দিস। নিতুর জন্যই নিয়েছি এটা। ওটা আপনার কাছেই থাক। এটা তোর জন্য এনেছি। নে ধর। আপনার কাছে থেকে চকোলেট নেওয়াটা ঠিক হবে না স্যার। আপনার আর আমার তেমন কোনো সম্পর্কই নেই। আর আমার মনে হয় না আমার মতো চরিত্রহীন কোনো মেয়ে আপনার কেনা জিনিস ডিজার্ভ করে। বাসায় চলুন, দেরি হয়ে যাচ্ছে। কথার বলা সবগুলো কথা নীলের বুকে তীরের মতো বিঁধল। কথা এত রুডভাবে বলবে এটা নীলের ধারণার বাইরে ছিল। আহত দৃষ্টিতে কথার দিকে তাকিয়ে আছে নীল। কাল রাতে হয়তো অনেক বেশি বলে ফেলেছে সে। কথাকে এত কিছু বলা অন্যায় হয়েছে তার, কিন্তু সেই বা কি করবে? রাগ নিয়ন্ত্রণ করতে অক্ষম সে। সারা সন্ধ্যা চেষ্টা করেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। সেই চাপা রাগটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কথার শাড়ির আঁচল নিচে পড়া দেখে। এজন্যই কথাকে নির্দ্বিধায় এত বাজে কথা বলেছে সে। একটা দীর্ঘশ্বাস ফেলে জিপে উঠে বসল নীল। বড় মা তোকে ডাক্তারের কাছে নিতে বলেছেন, তোর শরীর নাকি খারাপ। আমার মতো একটা পতিতাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়াটা আপনাকে শোভা দেয় না। আপনি বরং আমাকে বাড়িই পৌঁছে দিন। যত দ্রুত আমার থেকে দূরে যাবেন তত কলঙ্ক মুক্ত থাকবেন। নীল বাক্রুদ্ধ হয়ে স্থির দৃষ্টিতে কথার দিকে তাকিয়ে আছে। নীলের ভাবতে বেশ অবাক লাগছে, এই কি সেই কথা যে এতদিন পাগলের মতো ভালোবাসার ঝুলি নিয়ে নীলের পিছনে পড়েছিল? এই কি সেই কথা যে হাজার অপমানের পরেও হাসি মুখে ফিরে আসত? অবাক চোখে প্রতিবার নীলকে দেখত। কতটা তফাতে হয়ে গেছে এক রাতের মধ্যে। বাড়ি ফেরার সময় দুজনের কেউই আর কারো সাথে কথা বলেনি। নীরবতার মধ্যেই পথটুকু পাড়ি দিয়েছে। খান বাড়ি পৌঁছে আবারও ব্যস্ত হয়ে পড়েছে নীল। বোনের বিয়ে বলে কথা, ভাইদের হাজারটা কাজ থাকে। তানিয়া আপুর জিনিসগুলো নিয়ে তার ঘরে যাচ্ছিলাম।
তখন কাব্য ভাইয়াকে তানিয়া আপুর ঘর থেকে বেরিয়ে যেতে দেখলাম। কাব্য ভাইয়াকে দেখে কাল রাতে তার ফোলা চোখের কথা মনে পড়ে গেল। ওই নীল যমরাজটার জন্য আমার ভাইয়ার কথাও ভুলে গেছি আমি। কেমন বোন আমি ছি। ভাইয়ার সাথে কথা বলা খুব জরুরি, কিন্তু হাতে একদম সময় নেই। কিছুক্ষণ পরেই বিউটিশিয়ান এসে পড়বে। তানিয়া আপুর ঘরে ঢুকতেই দেখলাম আপু ওয়াশরুম থেকে বেরুচ্ছেন। আপুকে দেখে মনে হলো সে আমাকে দেখে জোরপূর্বক একটু হাসির রেখা ঠোঁটে ফুটিয়ে তুললেন। চোখ দুটো কেমন ফোলা ফোলা। আচ্ছা, এসব কি হচ্ছে আমার আশেপাশে? সব কেমন রহস্যের জালে আবদ্ধ লাগছে। আচ্ছা, কাব্য ভাইয়া আর তানিয়া আপুর মধ্যে ভালোবাসার কোনো সম্পর্ক নেই তো? না না, সে কি করে সম্ভব? তানিয়া আপু তো ভাইয়ার বয়সে বড়, আর তাদের কখনো একসাথেও দেখিনি। হয়তো সম্পূর্ণটাই আমার মনের ভুল। আপুকে জিনিসপত্রগুলো দিয়ে আমি নিতুর ঘরে চলে গেলাম। সেখানে তুলি আগে থেকেই উপস্থিত ছিল। ভাবি, এসেছ? ভাইয়াকে তো মনে হয় আজকে প্রপোজ করেই দিয়েছিস, তাই না? নিতু: আরে, এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? কথার মতো পাগলি কি আর এত বড় সুযোগ মিস করেছে নাকি? তুলি: তা ভাবি, ভাইয়াকে কিস টিস করার সুযোগ দিয়েছেন নাকি আপনিই সব করে দিয়েছেন? নিতু: নিতু, তোর যে নিরামিষ ভাই, কি মনে হয় সে নিজে থেকে কিছু করবে? আমার তো মনে হয় কথাই সব করে দিয়েছে। তুলি: আচ্ছা, তোরা শুরুটা করেছিস কি বলতো? বাইরে থেকে এসেছি, কোথায় একটু রেস্ট নিতে দিবি তা তো না, উল্টো প্যারা দিচ্ছিস। কথা, যা ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে, আবার সাজগোজ শুরু করতে হবে। নিতু: খিদে নেই, আমি ফ্রেশ হয়ে আসছি। ভাইয়ার সাথে খেয়ে এসেছ বুঝি ভাবি? তুলি: ফাজলামো বাদ দে তো, কারো সাথে খাইনি, ফ্রেশ হয়ে এসে খাবো। আমি কেন না খেয়ে থাকতে যাব? এই নিতু, জলদি যা, আমার জন্য খাবার নিয়ে আয়। তুই যা, ফ্রেশ হো। খাবার টেবিলে রাখছি। খাবার সামনে নিয়ে বসে আছি, কিন্তু খাওয়ার একদম ইচ্ছে নেই। কেন যেন অনেক অশান্তি লাগছে। কিছুই ঠিক নেই। কেন ঠিক নেই? নীলকে আমি নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি। তাহলে কেন তার ভালোবাসার যোগ্য নই আমি? কি কমতি আছে আমার মধ্যে? কেন সে আমাকে এইভাবে অপমান করে? তার করা হাজার অপমান সহ্য করতে আমি রাজি, তবুও যদি সে একবার আমাকে ভালোবাসত। আমিও না অনেক বেশি আবেগী। সে আমাকে কেন ভালোবাসবে? আফটার অল একটা পতিতাকে আর যাই হোক ভালোবাসা যায় না। খাবার মুখের সামনে নিয়েও ফিরিয়ে নিলাম। নীল কি খেয়েছে? সকাল থেকে শুধু কাজ করতেই দেখলাম। তাই বা আপুর মেয়ে রাইসাকে সামনে দেখে ডাকলাম। রাইসা মামনি, তোমার নীল মামাই খেয়েছে? মামাই তো সকাল থেকে কাত কলে। মামনি আমার একটা কাজ করে দেবে। তোমাকে চকোলেট দেব। তককেত? হ্যাঁ। এই প্লেটটা তোমার নীল মামাইকে দিয়ে আসো। বলবে খেয়ে নাও। ঠিক আতে। রাইসা গুটি গুটি পায়ে খাবার প্লেটটা হাতে নিয়ে উঠানে চলে গেল। দরজার আড়াল থেকে লুকিয়ে দেখছি। আমি নিশ্চিত নীল কিছু খায়নি। মামাই তোমাল খাবাল। খেয়ে নাও। ওরে, আমার বাবাইটা আমার জন্য খাবার এনেছে। না কথা খালামনি পাতিয়েতে। কথা। হুহ। তুমি খাও, আমি যাই। দাও বাবাই, আর তুমি ঘরে গিয়ে খেলো। নীল খাবার প্লেটটা হাতে নিয়ে আনমনেই একটা ম্লান হাসি আঁকে ঠোঁটে। নীলের হাতে রাইসা খাবার দিয়ে এলে রাইসাকে চকোলেট দিয়ে আমি ঘরে চলে এলাম। মেহমান আসা শুরু হয়ে গেছে। তানিয়া আপুকে সাজাচ্ছে সবাই। আমি, নিতু আর তুলি তিনজনেই লাল রঙের লেহেঙ্গা পরেছি। যদিও নিতু আর তুলি অনেক সেজেছে, আমি সাজিনি। আসলে ইচ্ছে হয়নি।
আমার সব সাজ তো নীলের জন্য, কিন্তু তার আমার সাজা আর না সাজায় কিছু আসে যায় না। তাই আমার সাজসজ্জারও কোনো মানে হয় না। হালকা কাজল, লিপস্টিক আর খোলা চুলে আমি তৈরি। বরযাত্রী এসে পড়েছে। সবাই বর আর মেহমানদের সামলাতে ব্যস্ত। আমি এক কোণায় দাঁড়িয়ে সবটা দেখে যাচ্ছি। কাল বিকেল পর্যন্ত তানিয়া আপুর বিয়ে নিয়ে অনেক উৎসাহ ছিল, কিন্তু রাতে নীলের সেই কথাগুলো আমার মনটাকে কেমন মলিন করে দিয়েছে। ঘুরে ফিরে সেই কথাগুলোই কানে বাজে। নীল একটা সাদা সুতির কাজ করা পাঞ্জাবি পরেছে। এমনিতেই এত সুদর্শন, তার উপর সাদা রং আরও বেশি আকর্ষণীয় লাগছে তাকে। সত্যি আমি অনেক বেহায়া, না চাইতেও চোখ বারবার তার দিকে যাচ্ছে। কাজী সাহেব তানিয়া আপুর বিয়ে পড়াচ্ছেন। একটু পর হয়তো আপুকে বিদায় করে দেবে। মেয়েদের জীবনটাও কত বিচিত্রময়। জন্মের পর থেকে যাদের আপন করে বেঁচে থাকে, সুখে দুঃখে সব মুহূর্তে যারা পাশে থাকে, কবুল আর একটা স্বাক্ষর তাদের সবাইকে পর বানিয়ে দেয়। কথা। তানিয়া আপুর আলমারিতে গয়নার একটা বাক্স আছে, যা তো নিয়ে আয়। নিতু। আচ্ছা। বাড়ির ভিতরে গিয়ে সোজা তানিয়া আপুর ঘরে ঢুকে পড়লাম। আপুর আলমারির চাবি কোথায় থাকে সেটা আগে থেকেই জানতাম। আলমারি খুলে গয়নার বাক্স বের করতেই বক্সের সাথে আটকে একটা চিরকুট নিচে পড়ে গেল। কৌতূহল চঞ্চল মন আমার চিরকুটটা না দেখলে অস্থিরতাতেই মরে যাব। কিন্তু চিরকুটটা খোলার আগেই তুলি চলে এলো ঘরে আমাকে ডাকার জন্য। এখানে টাইম পাস করছিস, ওদিকে তোর শাশুড়ি নয়নতারা বেগম পাগল হয়ে গেল ডাকতে ডাকতে। সো সরি, চল জলদি চল। তাড়াহুড়ায় চিরকুটটা হ্যান্ডব্যাগে রেখে নিচে চলে গেলাম। তানিয়া আপুর বিদায় পর্ব শেষ, তুলিও বাসায় চলে গেছে। এখন আমারও যাওয়ার পালা। আজ আমার কাছে থেকে জানা কথা। তানিয়া আপু চলে গেছে, মনটা ভীষণ খারাপ। নিতুর জন্য আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি নীলের সামনে আর এক মুহূর্তও থাকতে পারব না। অনেক কষ্টে নিজেকে স্ট্রং বানিয়েছি। তার সামনে থাকলে আবারও দুর্বল হয়ে পড়ব। নিতুকে বুঝিয়ে সেখান থেকে চলে এলাম। খান বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি, বুকের বা পাশে অসম্ভব রকম যন্ত্রণা হচ্ছে। ভেবেছিলাম এই 2 দিনে নীলকে আমার ভালোবাসার উপলব্ধি করাব, কিন্তু ভাগ্যের পরিহাস। নীলকে সারা জীবনের মতো হারিয়ে যাচ্ছি। অনেক স্বপ্ন ছিল এই খান বাড়িতে নীলের বউ হয়ে ফিরে আসব। সেই খান বাড়ির উঠানেই আমার সব স্বপ্ন মাটি চাপা দিয়ে যাচ্ছি। কথা, বাইকে উঠে বসো। রাত নেমে এসেছে, তাড়াতাড়ি যেতে হবে। কাব্য। চলো। শেষবারের মতো খান বাড়ির চারদিকে হন্যে হয়ে একটা মুখ খুঁজছি। হাতে একদম সময় নেই। শেষবার কি দেখতে পারবো না নীলকে? না, নীল কোথাও নেই। এক বুক কষ্ট নিয়ে কাব্য ভাইয়ার সাথে চলে এলাম। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে নীল। বেশ কিছুক্ষণ হয়ে গেছে কথা চলে গেছে। কথার যাওয়ার প্রায় অনেকক্ষণ আগে থেকেই সে এখানে দাঁড়িয়ে আছে। কথার অস্থির দৃষ্টি, একবার তাকে দেখার অধীর আগ্রহ, সবটাই সে নিশ্চুপে দেখেছে। হয়তো কাল রাতের পর সামনে যাওয়ার সাহস হয়নি, তাই দূর থেকেই দেখেছে। রাতের অন্ধকার আর নীলের ঝালানো সিগারেটের ধোঁয়া একসাথে মিশে ভৌতিক একটা পরিবেশ তৈরি করেছে। আর এই পরিবেশে নীল একটা প্রেতাত্মার ভূমিকা পালন করছে। বুকে কষ্টের পাহাড় জমে আছে, তবুও ভীষণ ভালোলাগা কাজ করছে। এতদিনে সে বুঝতে পেরেছে কথা তাকে কতটা ভালোবাসে। কথা নীলকে ভালোবাসে সে আগেই জানত, কিন্তু কাব্যর সাথে বন্ধুত্ব নষ্ট হবার ভয় কখনো কথার আবেগকে প্রশ্রয় দেয়নি। বুকের বা পাশের ব্যথাটা ক্রমশ বেড়ে যাচ্ছে। নীল নিজেও জানে না তার কি হচ্ছে। মধ্যরাত্রি পার হয়েছে, অনেকক্ষণ হয়েছে হয়তো, কিন্তু আমার চোখে ঘুম নেই। প্রতিদিন বেলা 8টা পর্যন্ত ঘুমানো মেয়ের চোখে রাত 3:30টার দিকে ঘুম নেই। কেউ কি বিশ্বাস করবে এটা?
কষ্ট হচ্ছে, বারবার নীলের মুখটা চোখের সামনে আসছে। চোখ বন্ধ করেও শান্তি নেই, ঘুমের ঘোরে নীলকেই দেখতে পাই। নীল কি কখনোই আমাকে ভালোবাসবে না? আমার মনের অবস্থাটা কি সে কখনোই বুঝবে না? পরদিন তানিয়া আপুর বৌভাতের অনুষ্ঠান। নিতু অনেকবার বলেছিল সাথে যেতে, কিন্তু মন সায় দেয়নি পুনরায় নীলের সামনে যেতে। সেদিনের পর নিজেকে সম্পূর্ণরূপে নীলের থেকে দূর করে নিলাম। আমার ধ্যানে জ্ঞানে নীল থাকলেও মুখে আর কখনোই সে থাকবে না। ভালোবাসাকে বুকেই চাপা দিয়ে রাখব সবসময়। 3 দিন পার হয়ে গেছে, কোচিংয়ে যাই না। নীল স্যারের কোচিংয়েই পড়ি, না চাইলেও কোচিংয়ে গেলে তার মুখোমুখি হতে হবে। এজন্য না যাওয়াটাই ভালো মনে হল। কিন্তু ফাইনাল পরীক্ষা এগিয়ে আসছে। বাসায় আম্মু আর ভাইয়া তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। এখন নাকি আব্বুর কানে দেবেন কোচিংয়ে না যাওয়ার কথাটা। আব্বু জানতে পারলে মেরে আলু ভর্তা বানিয়ে দেবে। না, আব্বুর মার খাওয়ার থেকে ভালো কোচিংয়ে চলে যাই। কলেজের ড্রেস পরে 2 বেনি করে কাঁধের ব্যাগটা বারবার টেনে কোচিংয়ের দিকে হেঁটে যাচ্ছি। কিন্তু কেমন সব ঘোলাটে ফিলিং আসছে। কি একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ব নীলের সামনে সেটা আমি আন্দাজ করতেই পারছি। হাঁটতে হাঁটতে কোচিংয়ের সামনে এসে পড়েছি। বুকের বা পাশের চিনচিনে ব্যথাটা প্রকট আকার ধারণ করেছে। নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে চাই না। নীলের সামনে নিজেকে আর ছোট করতে চাই না। চলবে।